হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইন্স্যুরেন্স উইজডম চ্যানেল। আজকে আমরা পড়ছি IC 72 মোটর ইন্স্যুরেন্সের চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন টু মোটর ইন্স্যুরেন্স, তার পার্ট 3 আজকে আমরা পড়বো। এর আগের ভিডিওতে আমরা এই চ্যাপ্টার 1 এর পার্ট 1 আর 2 পড়েছিলাম। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখব কি সার্টিফিকেট অফ ইন্স্যুরেন্স। Certificate is to be issued by authorized insurer and authorized government insurance funds who are authorized to be do জেনারেল ইন্স্যুরেন্স বিজনেস ইন ইন্ডিয়া। মানে ইন্ডিয়াতে জেনারেল ইন্স্যুরেন্স বিজনেস করার অথরাইজেশন যে সমস্ত ইন্স্যুরারের আছে তারাই এই সার্টিফিকেট অফ ইন্স্যুরেন্স ইস্যু করতে পারবে। নেক্সট আমরা দেখব ট্রান্সফার টু সার্টিফিকেট অফ ইন্স্যুরেন্স। Section 157 provides for the provision for the transfer of certificate of insurance as hereunder. The certificate of insurance automatically gets transferred to the transferee once the ownership is changed. মানে ধরো আরসিতে ওনারশিপটা চেঞ্জ হলো, কারোর একজন ভেহিকেল সে অন্য কাউকে হয়তো সেল আউট করে দিচ্ছে, তো আরসিতে ওনারশিপ ইনশিওর এই ওনারশিপে যে রেজিস্টার্ড যে নামটা ছিল সেটা চেঞ্জ হলো, তো সেটা চেঞ্জ হওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি সেটা সার্টিফিকেট অফ ইন্স্যুরেন্সও সেটা অ্যাপ্লিকেবল হবে। কিন্তু এটা শুধুমাত্র থার্ড পার্টির ক্ষেত্রেই হবে, ওন ড্যামেজের ক্ষেত্রে কিন্তু হবে না। তাহলে ওন ড্যামেজের ক্ষেত্রে কি হবে? দ্য ট্রান্সফারি shall apply within 14 days to the insurer to insert his name in the certificate of insurance. তাহলে ওন ড্যামেজের ক্ষেত্রে যে ট্রান্সফার করছে তাকে 14 দিনের মধ্যে এই ইন্স্যুরারের কাছে, মানে যার কাছে রেজিস্ট্রেশনটা ট্রান্সফার্ড হচ্ছে তাকে 14 দিনের মধ্যে ইন্স্যুরারের কাছে অ্যাপ্লিকেশন করতে হবে যাতে সার্টিফিকেট অফ ইন্স্যুরেন্সে তার নামটা ইনসার্ট করা হয়। আন্ডার সেকশন 157 অফ দ্য অ্যাক্ট on transfer of ownership of the vehicle, the certificate of insurance is automatically transferred in favor of new owner from the date of transfer of ownership of the vehicle. However, Supreme Court of India has held in 1996 that the automatic transfer is only for third party risk and not the full policy, where policy covers insurance of own damage, that is damage to the vehicle covered. তাহলে সুপ্রিম কোর্ট কি বললো ইন 1996 যে এই অটোমেটিক ট্রান্সফারটা শুধুমাত্র থার্ড পার্টি রিস্কের ক্ষেত্রেই হবে, কিন্তু ফুল পলিসি ট্রান্সফারটা হচ্ছে না। মানে ওন ড্যামেজের যে পার্টের ট্রান্সফারটা সেটা ট্রান্সফারিকে, মানে যার নামে ট্রান্সফার হচ্ছে তাকে উইদিন 14 ডেজ ইন্স্যুরারের কাছে নোটিশ দিয়ে সেটা সেই ট্রান্সফারটা করাতে হবে ওন ড্যামেজেরটা। ওকে, নেক্সট আমরা দেখব পারমিট। ঠিক আছে, permit is an instrument issued by the state or regional transport authority RTO authorizing the use of a motor vehicle as a transport vehicle in specified manner as per the relevant provisions of Motor Vehicle Act and rules framed thereunder. Section 66 of Motor Vehicle Act 1988 mandates for necessity of permit for transport vehicles. তাহলে রুট পারমিট হচ্ছে একটা লিগাল ডকুমেন্ট যেটা কিনা কমার্শিয়াল অথবা ট্রান্সপোর্ট ভেহিকেলকে একটা স্পেসিফিক রুটে অপারেট করতে, মানে অপারেট করার জন্য অ্যালাওয়েন্স দেয়। ঠিক আছে, বিভিন্ন রকম কমার্শিয়াল ভেহিকেল যেমন ধরো বাস, ট্যাক্সি বা গুডস ট্রাকস, এগুলো যাতে লিগালি কোনো একটা রাস্তায় প্লাই করে, এবং যারা ধরো বিভিন্ন রকম প্যাসেঞ্জার ভেহিকেল, বিভিন্ন রকম গুডস ভেহিকেল, তারা যাতে লিগালি একটা পার্টিকুলার রাস্তায় মুভ করে সেটার জন্যই এই পারমিটটা তাদেরকে ইস্যু করা হয়। নেক্সট আমরা দেখবো এক্সেমশন ফ্রম দ্য নেসেসিটি অফ পারমিট, মানে কাদেরকে এই পারমিট করার দরকার লাগছে না, পারমিটের প্রয়োজনীয়তা কাদের ক্ষেত্রে নেই। The however, transport vehicles belonging to central or state government, police, local body, fire brigade, ambulance, cranes and goods vehicle having gross vehicle weight not exceeding 3000 kilograms are exempted from the necessity of permit. তাহলে বিভিন্ন রকম স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের যদি কোনো মোটর ভেহিকেল হয়, বা কোনো পুলিশের মোটর ভেহিকেল, বা কোনো লোকাল বডি যেরকম হয় ধরো মিউনিসিপ্যাল কর্পোরেশন বা ফায়ার ব্রিগেড, অ্যাম্বুলেন্স, এদের ক্ষেত্রে পারমিটের নেসেসিটি নেই। এবং বলছে ক্রেনস অ্যান্ড গুডস ভেহিকেল হ্যাভিং গ্রস ভেহিকেল ওয়েট নট এক্সিডিং 3000 kilograms, তাহলে তাদের ক্ষেত্রেও there is no necessity of permit. ঠিক আছে,
নেক্সট আমরা দেখবো অ্যাকশন এগেনস্ট ভায়োলেশন অফ পারমিট কন্ডিশনস। পারমিটে যে সমস্ত কন্ডিশন বলা থাকছে সেটা যদি কেউ ভায়োলেট করে তাহলে সেক্ষেত্রে কি অ্যাকশন নেওয়া হয় তাদের এগেনস্টে, বা কে অ্যাকশন নেয় তাদের এগেনস্টে। দেখো, অ্যাকশন ইজ টেকেন বাই স্টেট ট্রান্সপোর্ট অথরিটি এগেনস্ট ভায়োলেশন অফ পারমিট কন্ডিশনস স্পেশালি বাই স্টেজ ক্যারেজ বাসেস। ঠিক আছে। নেক্সট হচ্ছে ফর্মস অফ অ্যাপ্লিকেশন অফ পারমিট। Any registered owner of a transport vehicle can apply for the permit. However, there are restrictions or permits are made available only after notification of government. Normally, permits can be applied anytime. However, the stage carriage permits are only issued at the time of notification as per policy. তাহলে অ্যাপ্লিকেশন অফ পারমিটের ক্ষেত্রে বলা হচ্ছে যে এনি রেজিস্টার্ড ওনার অফ আ ট্রান্সপোর্ট ভেহিকেল ক্যান অ্যাপ্লাই ফর দ্য পারমিট, কিন্তু এক্ষেত্রে সমস্ত রকম রেস্ট্রিকশনস বা সেটা কি কি সেটা আদৌ তাকে অ্যালাউ করা যাবে কিনা সেটা বলা যাবে একমাত্র যখন গভর্নমেন্টের কাছ থেকে নোটিফিকেশন পাওয়া যাবে তারপরে। ঠিক আছে। নেক্সট আমরা পড়বো টাইপস অফ পারমিট অ্যান্ড ইটস কন্ডিশন। মানে বিভিন্ন টাইপের পারমিট হয়, সেগুলো কি কি সেটা আমরা একটু দেখে নেব। চলো, প্রথমে হচ্ছে গুডস ক্যারিয়ার পারমিট। গুডস ক্যারিয়ার পারমিট কোন ভেহিকেলের জন্য হবে? যে সমস্ত ভেহিকেলগুলো গুডস ক্যারিং ভেহিকেল এবং যেগুলো একটা পার্টিকুলার স্টেটের মধ্যে অপারেট করছে। ঠিক আছে, সেই টাইপের ভেহিকেলের জন্য এই পারমিটটা ইস্যু হবে এবং এখানে বলা থাকবে যে একটা পার্টিকুলার রোড, একটা পার্টিকুলার এরিয়াতে এই ভেহিকেলগুলো ক্যারি করতে পারবে। নেক্সট হচ্ছে কাউন্টার সিগনেচার্স অফ গুডস ক্যারিয়ার পারমিটস। এর ব্যাপারটা কি? এই পারমিটগুলো কি হয়? ইনিশিয়ালি ইস্যুড বাই দ্য আরটিও অফ দ্যাট স্টেট, এবং পরে সেটা যে অন্য আরেকটা স্টেটে যেখানে ওই ভেহিকেলটা অপারেট করবে সেই স্টেটের আরটিও সেটাকে আবার কাউন্টার সাইন করে। ঠিক আছে, এটা হচ্ছে কাউন্টার সিগনেচার অফ গুডস ক্যারিয়ার ভেহিকেল। নেক্সট আমরা দেখবো ন্যাশনাল পারমিট। ন্যাশনাল পারমিট হচ্ছে নিজের হোম স্টেটের বাইরে যদি কোনো ভেহিকেল ট্রাভেল করছে তখন সেক্ষেত্রে ন্যাশনাল পারমিট ইস্যু করা হয়, এবং ন্যাশনাল পারমিটের ক্ষেত্রে মিনিমাম 4টে স্টেটে ইনক্লুডিং হোম স্টেট সেই ভেহিকেলটা মুভ করতে পারে, এবং ম্যাক্সিমাম এজ অফ দ্য ভেহিকেল শুড বি 12 ইয়ার্স। যদি কোনো ভেহিকেলের এজ 12 বছরের বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তাকে আর ন্যাশনাল পারমিট অ্যালাউ করা যাবে না। নেক্সট হচ্ছে পারমিট ফর প্যাসেঞ্জার ভেহিকেলস। বিভিন্ন প্যাসেঞ্জার ক্যারি করার জন্য বিভিন্ন ভেহিকেল ব্যবহৃত হয়, সেই ভেহিকেলের পারমিট ইস্যু করা হয়, সেটাকে বলা হয় পারমিটস ফর প্যাসেঞ্জার ভেহিকেল। নেক্সট হচ্ছে কন্ট্রাক্ট ক্যারেজ বাসেস পারমিট। কন্ট্রাক্ট ক্যারেজ বাসেস মানে হচ্ছে এখানে একটা কন্ট্রাক্ট অথবা একটা এগ্রিমেন্ট হয় যে ক্লায়েন্ট এবং যে বাসের অপারেটর তাদের দুজনের মধ্যে, এবং এখানে কি হয়, বাসের যে অপারেটর তার কাছে লিস্ট অফ প্যাসেঞ্জারও অ্যাভেলেবেল থাকে, এবং সেই প্যাসেঞ্জারের বাইরে অন্য কাউকে সে বাসে তুলতেও পারবে না, মানে সে বাসে সে ওঠাতে পারবে না, এবং একটা পার্টিকুলার জার্নি এই বাসটা করবে সেটার জন্য একটা কন্ট্রাক্ট হয়। এই কন্ট্রাক্ট অনুযায়ী একটা বাসের পারমিট লাগে। ঠিক আছে। নেক্সট হচ্ছে স্টেজ ক্যারেজ পারমিট, যেটা আমরা জানি স্টেজ ক্যারেজ কাকে বলছে, জেনারেলি যে পাবলিক বাস সেটাকেই বলছে স্টেজ ক্যারেজ, এবং এই পারমিটটা ইস্যু করা হয় যে বিভিন্ন রাস্তায় বিভিন্ন বাসের রিকোয়ারমেন্ট অনুযায়ী এই পারমিট ইস্যু করা হয়। নেক্সট হচ্ছে টেম্পোরারি পারমিটস, মানে অনেক পারমিট এরকম হয় যেটা টেম্পোরারিলি ইস্যু করা হয়, নট ফর পার্মানেন্ট বেসিস, এবং এইগুলো কেন ইস্যু করা হয়? বিভিন্ন রকম স্পেশাল অকেশনের জন্য বা বিভিন্ন রকম সেশনাল বিজনেস বা বিভিন্ন টেম্পোরারি নিডসের জন্য এই ধরনের পারমিট ইস্যু করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে রেন্ট আ ক্যাব পারমিটস। এই পারমিটগুলো কীরকম হয়? এই ক্ষেত্রে যে প্যাসেঞ্জার সে নিজেই ওই ভেহিকেলটাকে ড্রাইভ করে এবং সে যত দিনের জন্য ওই ক্যাবটাকে নিজের কাছে ভাড়া করে রেখে দেয় সেই অনুযায়ী তার কাছ থেকে একটা চার্জ করা হয়। ঠিক আছে, এবং সেই সমস্ত ক্যাবগুলোরও একটা করে পারমিট থাকে। নেক্সট হচ্ছে ইনস্টিটিউশন আর স্কুল বাসেস। বুঝতেই পারছো, বিভিন্ন ইনস্টিটিউশন বা বিভিন্ন স্কুলের জন্য বিভিন্ন বাস বা বিভিন্ন মোটর ভেহিকেল ব্যবহার করা হয়, যেগুলোরও একটা করে পারমিট থাকে, এবং এই সমস্ত ভেহিকেলগুলোকে আলাদা করে আইডেন্টিফিকেশনের জন্য এগুলোকে গোল্ডেন ইয়েলো কালারে পেন্টিং করা থাকে। নেক্সট হচ্ছে অল ইন্ডিয়া ট্যুরিস্ট পারমিট। বিভিন্ন রকম লাক্সারি বাসকে এই পারমিটটা দেওয়া হয়ে থাকে, এবং এগুলোকেও আইডেন্টিফিকেশনের জন্য কি হয়, এখানে হচ্ছে একটা হোয়াইট কালার
with a blue ribbon of 5 centimeters width at the center of the exterior of the body, মানে বডির বাসের বডির বাইরের দিকে হোয়াইট কালার থাকবে এবং সেখানে ব্লু রিবন থাকবে, এটা হচ্ছে তার আইডেন্টিফিকেশন, এবং বাসের দুদিকেই টুরিস্ট বলে লেখাও থাকবে। ঠিক আছে, নেক্সট আমরা পড়বো পজিটিভ এফেক্ট অফ দ্য অন দ্য ট্রাফিক ফ্লো। The motorist should be more careful while driving. Driving safely is the only way to control accident and related person and property losses. The trend worldwide shows that people become more cautious when the fines are high. তাহলে ড্রাইভিংটা যদি কেয়ারফুলি করা হয় তাহলে কোনো রকম পার্সনের কোনো অ্যাক্সিডেন্ট হওয়া থেকে শুরু করে কোনো রকম প্রপার্টি লসটা কন্ট্রোল করা যেতে পারে। এবং দেখা গেছে যে যদি ফাইন্সটা যদি হাই করা হয় তাহলেই একমাত্র লোকজন কশাসলি ড্রাইভিং করছে। The bill drafted by the Road Transport Ministry has made penalties for traffic offences much more stringent. Dangerous driving and not wearing seat belts or helmets will also attract higher punishment. Rash driving, for example, is now likely to attract a civil liability of up to rupees 5,000 in addition to punishment under the Indian Penal Code. তাহলে আমরা জানি যে গাড়িতে সামনে বসলে আমাদের সিট বেল্ট লাগাতে হয় বা বাইকে চড়লে আমাদের হেলমেট পরতে হয়, এগুলো যদি না করা হয় বা যদি র্যাশ ড্রাইভিং করা হয় তাহলে সে সমস্ত ক্ষেত্রে পানিশমেন্ট রয়েছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ড্রাঙ্ক ড্রাইভিং will attract a penalty of rupees 5,000 and a 2-year jail term. Next হচ্ছে for the first time a concept of graded fines for drunk driving is likely to be introduced. This means that penalty will be directly proportional to the alcohol content found above the stipulated limit of up to 30 mg per 100 mg of blood in a driver's body. এটা কিন্তু কোশ্চেনে আসে। নেক্সট লাইসেন্সিং অফ ড্রাইভার্স, সেকশন 4 সেখানে কি বলা হচ্ছে এজ লিমিট ফর ড্রাইভিং অফ ভেহিকেলস। সেকশন 4 অফ মোটর ভেহিকেল অ্যাক্ট 1988 envisages age limit in connection with driving of motor vehicles. তাহলে সেকশন 4 অফ মোটর ভেহিকেল অ্যাক্ট 1988 এ বিভিন্ন ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে এজ লিমিটের কথা বলা হয়েছে। No person under the age of 18 years shall drive a motor vehicle in any public place, provided that a motorcycle with engine capacity not exceeding 50 cc may be driven in a public place by a person after attaining the age of 16 years. তাহলে প্রথমে বলা হচ্ছে যে কারোর যদি 18 ইয়ার্স এর কম এজ হয় তাহলে সে কোনো গাড়ি পাবলিক প্লেসে চালাতে পারবে না। এরপর বলা হচ্ছে যে যদি কোনো গাড়ির কিউবিক ক্যাপাসিটি 50 সিসির কম হয় তাহলে সেক্ষেত্রে সেই মোটর সাইকেলটা সে পাবলিক প্লেসে চালাতে পারবে যদি তার 16 বছর বয়স হয়ে থাকে। No person under the age of 20 years shall drive a transport vehicle in any public place. তাহলে ট্রান্সপোর্ট ভেহিকেলের ক্ষেত্রে সেই এজটা 20 years. No learner's license or driving license shall be issued to any person to drive a vehicle of the class to which he has made an application unless he is eligible to drive that class of vehicle under this section. Okay. Next হচ্ছে age for driving license entitlement. 16 years for non-geared motorcycle, 18 years for geared motorcycles and other vehicles. Next হচ্ছে 20 years for transport vehicle. Geared motor vehicles মানে যে মোটর ভেহিকেলে গিয়ার থাকছে না, যেরকম স্কুটি, আর নন গিয়ার্ড মোটরসাইকেল মানে যেখানে গিয়ার থাকছে না, যেমন স্কুটি, আর গিয়ার্ড মোটরসাইকেল মানে যেখানে গিয়ার থাকছে, যেরকম ধরো মোটর বাইক। ওকে, 20 ইয়ার, তাহলে নন গিয়ার্ড মোটরসাইকেলের ক্ষেত্রে 16 ইয়ার্স, গিয়ার্ড মোটরসাইকেলের ক্ষেত্রে 18 ইয়ার্স অ্যান্ড 20 ইয়ার্স ফর ট্রান্সপোর্ট ভেহিকেল। নেক্সট হচ্ছে সেকশন 7 রেস্ট্রিকশন অন দ্য গ্র্যান্টিং অফ লার্নার্স লাইসেন্স ফর সার্টেন ভেহিকেলস। কি বলছে দেখো, নো পারসন shall be granted a learner's license to drive a transport vehicle unless he has held a driving license to drive a light motor vehicle for at least 1 year. তাহলে যদি কারুর অন্তত 1 বছরের লাইট মোটর ভেহিকেল মানে এলএমভির লাইসেন্স না থাকে তাহলে তাকে ট্রান্সপোর্ট ভেহিকেলের জন্য লার্নার্স লাইসেন্স দেওয়া যাবে না।
No person under the age of 18 years shall be granted a learner's license to drive motorcycle without gear except with the consent in writing of the person having the care of the person desiring the learner's licenses. তাহলে এখানে বলা হচ্ছে যদি কোনো মানুষের যদি কারোর বয়স 18 ইয়ার্সের কম হয় তাহলে তাকে লার্নার্স লাইসেন্স দেওয়া যাবে না, টু ড্রাইভ মোটরসাইকেল উইদাউট গিয়ার দেওয়া যাবে না, তখনই দেওয়া যাবে যদি সে ইন রাইটিং সে জানায় যে তার সঙ্গে বা তাকে কেয়ার করবে এমন একজন পার্সন যার কাছে অলরেডি মোটর ভেহিকেলের লাইসেন্স রয়েছে। এরম কোনো পার্সন যদি তার সাথে থাকে তবেই সে মোটরসাইকেল উইদাউট গিয়ার চালানোর জন্য লার্নার্স লাইসেন্স পাবে 18 ইয়ার্সের নিচে হলেও। নেক্সট হচ্ছে এফেক্টিভ ড্রাইভিং লাইসেন্স shall include issued by an appropriate authority, valid on the date of accident, endorsement for types of vehicle permitted to be driven, transport endorsement for goods carrying vehicle, authorization to drive the public service vehicle in addition to transport endorsement for such vehicles. তাহলে এই সমস্ত জিনিসগুলো কিন্তু এই সমস্ত প্যারামিটারগুলো কিন্তু ভ্যালিড থাকতে হবে, তাহলেই সে ক্লেম করতে পারবে। ওকে, একটা হচ্ছে দেখে নাও, ফর ক্যারিং গুডস ডেঞ্জারাস অর হ্যাজার্ডিয়াস টু হিউম্যান লাইফ the license should have an endorsement for driving vehicles carrying goods of dangerous or hazardous nature as provided under Rule 9 of Central Motor Vehicles Amendment Rules 1993. তাহলে যদি কোনো ভেহিকেলে ডেঞ্জারাস অর হ্যাজার্ডিয়াস গুডস ক্যারি করা হয় যার জন্য হিউম্যান লাইফের কোনো ক্ষতি হতে পারে তাহলে সেক্ষেত্রে তার কিন্তু সেটার একটা এন্ডোর্সমেন্ট থাকতে হবে, উইদাউট এন্ডোর্সমেন্ট সে ওটা ক্যারি করতে পারবে না। নেক্সট আমরা দেখবো সেকশন 14, কারেন্সি অফ ড্রাইভিং লাইসেন্স। লার্নার্স লাইসেন্স কত মাস ভ্যালিডিটি থাকে? 6 মান্থস। ট্রান্সপোর্ট লাইসেন্সের ভ্যালিডিটি থাকে 3 ইয়ার্স। আদার লাইসেন্সের ভ্যালিডিটি দেখে নাও, ফর আ পিরিয়ড অফ 20 ইয়ার্স অর টিল দ্য পার্সন অ্যাটেন্স দ্য এজ অফ 50 ইয়ার্স হুইচ এভার ইজ আর্লিয়ার। মানে ধরো কেউ তার 30 বছর বয়সে একটা ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করছে, তাহলে তাকে কতদিনের জন্য তার ড্রাইভিং লাইসেন্সটা ভ্যালিড থাকবে? 20 ইয়ার্স। কিন্তু কেউ ধরো 40 বছর বয়সে কি একটা ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করছে, তখন তার ক্ষেত্রে কিন্তু সেই পিরিয়ডটা হয়ে যাবে 10 ইয়ার্স, কারণ সেটা দেখা হবে যে অ্যাপ্লিকেশন করছে তার 50 ইয়ার্স এজ হতে আর কত বছর বাকি আছে, ততটাই মানে সেটাই 20 ইয়ার্স ম্যাক্সিমাম, কিন্তু দেখা হবে যে তার 50 ইয়ার্স এজ হতে কত বছর বাকি আছে। যদি সেটা 20 ইয়ার্সের থেকে কম হয় তখন সেক্ষেত্রে ওই কম ইয়ার্সটাই তার ক্ষেত্রে ভ্যালিডিটি পিরিয়ড হবে। আফটার অ্যাটেনমেন্ট অফ 50 ইয়ার্স দ্য লাইসেন্স ইজ রিনিউড ফর 5 ইয়ার্স অ্যাট আ টাইম। যদি কারোর 50 বছর বয়স হয়ে যায় তারপরে কিন্তু প্রতি 5 বছর অন্তর সে লাইসেন্সটাকে রিনিউ করতে পারবে, এবং তার জন্য তাকে একটা পার্টিকুলার টেস্ট দিতে হবে আরটিওর কাছে। লাইসেন্স ফর হ্যাজার্ডিয়াস গুডস, সেক্ষেত্রে লাইসেন্স থাকবে 1 ইয়ার ভ্যালিডিটি। রিনিউয়াল অফ ড্রাইভিং লাইসেন্স, রিনিউয়ালের সময় কি করতে হবে? ড্রাইভার টু আন্ডারগো রিফ্রেশার কোর্স বিফোর রিনিউয়াল, রিফ্রেশার একটা কোর্স করতে হবে ড্রাইভারকে। এভরি লাইসেন্স ইস্যুড আন্ডার দিস সেকশন উইল রিমেন এফেক্টিভ ফর আ পিরিয়ড অফ 30 ডেজ আফটার এক্সপায়ারি। তাহলে এক্সপায়ারির পরে 30 ডেজের মধ্যে তাকে ড্রাইভিং লাইসেন্সটা রিনিউ করতে হবে। If an application for renewal is made within 30 days from the date of expiry, the renewal when is effected will be from the date of expiry. মানে কেউ ধরো অ্যাপ্লিকেশনের 30 দিনের মধ্যে এই যেটার অ্যাপ্লিকেশনটা রিনিউয়ালের মানে ডেট অফ এক্সপায়ারি 30 দিনের মধ্যে রিনিউয়ালের জন্য অ্যাপ্লিকেশন করলো, তাহলে সেটার ডেট অফ আবার নতুন যে লাইসেন্সটা তাকে রিনিউয়াল করা হবে সেখানে সেই লাইসেন্সটা এফেক্টিভ হবে ফ্রম দ্য ডেট অফ এক্সপায়ারি, যেটা এক্সপায়ারি ডেট ছিল সেই ডেট থেকেই দেখা হবে যে লাইসেন্সটা রিনিউ হয়েছে। ইফ অ্যাপ্লিকেশন ফর রিনিউয়াল ইজ মেড আফটার এক্সপায়ারি অফ 30 days, দ্য রিনিউয়াল উইল বি ফ্রম দ্য ডেট অফ অ্যাপ্লিকেশন। যদি কেউ অ্যাপ্লিকেশনটা 30 দিনের পরে করে, আগের লাইসেন্সটা যবে এক্সপায়ারি হচ্ছিল তার থেকে 30 দিনের বেশি দিন যদি তার পরে সে যদি রিনিউয়ালের জন্য অ্যাপ্লিকেশন করে, তখন সেক্ষেত্রে কিন্তু যে লাইসেন্সটা তাকে ইস্যু করা হবে সেখানে ওই ডেট অফ অ্যাপ্লিকেশন যে ডেটে সে অ্যাপ্লিকেশন করেছিল সেই ডেটটাই থাকবে।
সেই ডেট থেকে ওই লাইসেন্সটা এফেক্টিভ থাকবে। If the application is made after more than 5 years, the licensing authority may refuse to renew the license unless the applicant passes a test. যদি কেউ 5 বছর পরে লাইসেন্স এক্সপায়ারি হয়ে যাওয়ার 5 বছর পরে আবার নতুন করে অ্যাপ্লাই করে, তাহলে সেক্ষেত্রে অথরিটি কিন্তু সেই লাইসেন্সটাকে আর রিনিউ নাও করতে পারে নতুন করে, যদি না সে অ্যাপ্লিক্যান্ট একটা টেস্ট আছে সেটা যদি না পাস করে। ঠিক আছে, তাহলে আজকে এতটাই। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের যদি ভিডিও থেকে কোনো হেল্প হয় তাহলে কাইন্ডলি ভিডিওটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আমরা আজকে শেষ করলাম চ্যাপ্টার 1 অফ IC 72। এর পরের ভিডিওতে আমরা চ্যাপ্টার 2 শুরু করব। তাহলে স্টে কানেক্টেড। থ্যাংক ইউ ফর ওয়াচিং।